শুধু দর্শক, আমি আপনাদের সামনে এসেছি কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন নিয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তারকা এবং অনেক ধরনের মানুষের কাছে যে প্রশ্ন নিয়ে হাজির হই, সেটা হচ্ছে তাদের জীবনের কিছু প্রিয় কথা এবং কিছু অপ্রিয় কথা। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে অপ্রিয় কথা কেন? আসলে আমি অপ্রিয় কথা বলতে কোনো কথাকে বুঝি না। অনেক সময় অনেক প্রশ্ন দেখা যায় যে মানুষ বলতে পারে না, তাদের মনের ভাষা প্রকাশ করতে পারে না। হয়তো সে ওই প্রশ্নগুলোকে মনে করে অপ্রিয়। সেই অপ্রিয় কথা এবং বেশিরভাগ প্রিয় কথা নিয়েই আমি আমার অনুষ্ঠানটা সাধারণত চালিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমি অঞ্জন আইচ আপনাদের সামনে যাকে হাজির করেছি, অর্থাৎ যিনি আজকে আমাদের অতিথি, তিনি বিশিষ্ট অভিনেতা, নায়ক, চিত্রনায়ক, আমার অত্যন্ত প্রিয় ডিএ তায়েব। তায়েব ভাই, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আমার খুব ভাল লাগছে। মানে খুবই ভাল লাগছে। এটা বলার মতো না। আমি প্রকাশ করতে পারছি না। আ মানে আমি প্রোগ্রামটা করার পরপরই আমি কিন্তু ভেবেছিলাম যে আমি আপনাকে যেকোনোভাবেই মানে মানে অধিকার থেকে ভাবা আরকি। ডেফিনিটলি আম অবশ্যই সেই অধিকার আপনার আছে। আর আমাদের এত সম্পর্ক ভালো, এত ভালোবাসা দুজনের মধ্যে বাট একটু লং টাইম পরে দেখা হয়েছে। আপনার একটা ক্রাইসিস গেল। ক্রাইসিসটা আমি তো অ অ অনুধাবন করেছি নিজ থেকে। কারণ এরকম একটা জটিল টাইম, এরকম কষ্টের সময় আমি পার করেছি। যার ফলে আপনাকে কি বলবো আমি সেটাই বলা মানে এইজন্যই আসলে সামনে আসতে পারিনি, সাহস পাইনি। আমার আপনার এই যে এই কথার প্রসঙ্গে একটা জিনিস বলি। আপনি এত আবেগী কেন? আপনি খুবই আবেগী, খুবই সেন্টিমেন্টাল। আমি দেখেছি আপনি কথা মানে কোনো একটা জায়গায় একটা মানুষের দুঃখ দেখলেন। দুঃখ দেখার সাথে, সাথে আপনার চোখে পানি চলে আসে। মানে সেটাই। এটা কি আপনার জন্মগত? আমার আমার এটা আসলে আমার মা যিনি আমাকে পৃথিবীতে এনেছেন, উনি খুব ইমোশনাল ছিলেন এবং আমার টুনটুনিও ঠিক সেম এরকমই, খুব ইমোশনাল। আমরা আসলে কষ্টটাকে লালনও করি এবং বিশ্বাস করি এই। মানে কষ্ট পেয়ে আড়াল করতে পারি না এমন হয় বিষয়টা। আমি একটু আপনার একটু পিছন দিক থেকে একটু জিজ্ঞেস করতে চাই। অনেকেই হয়তো আপনাকে নিয়ে প্রশ্ন করলে আপনার ফিল্ম, আপনার নাটক এটা নিয়ে প্রশ্ন করে বেশিরভাগ সময়। আমি একটু আপনার ছোটবেলার কথা জানতে চাই। মানে আপনি ছোটবেলায় কোথায় বেড়ে উঠেছিলেন? আমি এক এক গ্রামের ছেলে। আমি টাঙ্গাইলে মির্জাপুরে কাটোয়া গ্রাম প্লাস পাকুল্যা। সেমি টাউন এবং গ্রাম ২ জায়গায় আমি থেকেছি। কারণ ২ জায়গায় আমাদের বাড়ি। তো আমার মানে স্টার্টিংটা খুবই অন্যরকম। তখন তো ছেলেবেলা। খুব দুর্দান্ত মানে আ ছিলাম আমি। দুষ্টও ছিলাম। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। স্কুলে গিয়ে স্কুল না করার, ক্লাস না করার একটা প্রবণতা আমার মধ্যে ছিল। ওই বাইরে দাঁড়ায়া, বাইরে বইসা থাকা, শিশু গাছের নিচে বইসা থাকা, এগুলি ছিল আমার মধ্যে। যার ফলে খুব ভালো স্টুডেন্ট আমি না। কিন্তু তারপরেও আল্লাহর রহমতে দেশের বাংলাদেশ সরকারের একজন ক্লাস 1 অফিসার আমি হয়েছি। থ্যাংকস গড এটা যে আমি আসলে হতে পেরেছি। তো এই গ্রামের পরিবেশে আপনি বড় হয়ে উঠেছেন। কিন্তু আপনাকে দেখে তো আসলে গ্রামের কোনো কিছু আমি খুঁজে পাই না। মানে এটার রহস্যটা কি? মানে আপনি কিভাবে এই যে ট্রান্সফরমেশন টা করে ফেললেন? যে কিভাবে আমি হঠাৎ করে ধরেন গ্রাম থেকে চলে আসলে অনেকের থাকে না যে গ্রামের একটা ব্যাপার রয়েই যায়। কিন্তু আপনার মধ্যে কিন্তু আমি ভাবতাম কিন্তু আপনি ঢাকা শহরের মানুষ। এই যে আমি যে অভিনেতা আমাকে ধারণ করতে হয়। যখন আমি গ্রামে যাই তখন মনেই হয় না যে আমি ঢাকায় থাকি। গ্রামের লোকজনের সাথে যেভাবে মিশি-টিশি মনে হয় আমি এখানটাই থাকি। এটা আসলে ধারণ করা সে শক্তিটা বিধাতা আমাকে দিয়েছেন। আমি সেটা খুব পছন্দ করি, ওন করি। আমি যখন যেখানে যাই আসলে আমি যখন পুলিশের অফিসারদের সাথে কাজ করি, তখন মনে হয় আমি পুলিশই। আমি একদম পিওর পুলিশ, প্রফেশনাল পুলিশ। আবার যখন আমি চলচ্চিত্রের লোকের সাথে মিশি, তাই চলচ্চিত্রে মনে হয় আবার নাটকে যে ধরেন অভিনয় সঙ্গ আমরা কিন্তু তৈরি করেছি। তৌকির ভাই, জাহিদ ভাই, আমি আমরা নেতৃত্ব দিয়েছি এটা স্টার্টিং এই। স্টার্টিং এ আমরা মানে কয়েকজন সদস্য মিলে আমরা এটা করেছিলাম। হাকিম ভাই ছিলেন। তো ওইটার জন্য আমার একটা প্রাণের দাবি এখানে আছে। আবার ডিরেক্টর গিল্ড যখন তৈরি হয়, তখন আপনিও ছিলেন, আমরা ছিলাম। সেখানে একটা দরদ রয়ে গেছে আমার সংগঠনটির জন্য। বাংলাদেশ ফিল্ম ক্লাবের আমি আজীবন সদস্য এবং নির্বাচন কমিশনার হই প্রায়ই। সেখানেও আমার একটা দরদ আছে, একটা ভালোবাসার জায়গা আছে। আর চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি। এখানে তো আমি কাজ করেই যাচ্ছি দিবারাত্রি। আবার এটিএন বাংলা, এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহমুদ স্যারের আমি অ্যাডভাইজার, প্লাস নিউজের একজন অ্যাডভাইজার। আমি সিরিয়ালের অ্যাডভাইজার, আমি নাটকের অ্যাডভাইজার, আমি মুভির অ্যাডভাইজার। এই যে কাজগুলো যখন যেখানে আমি ওন করার চেষ্টা করি,
তখন মনে হয় এটাই বোধহয় আমার কাজ। তা এটা তো আপনার এই যে অনেক বহুমুখী একটা বিষয় থাকে। তো ছোটবেলা আ অভিনয়টা আপনি কখন থেকে শুরু করেছিলেন? মানে যে অভিনয় করবেন এটা কখন থেকে বুঝলেন আপনি? এটা আমি আসলে খুব অল্প বয়স ক্লাস 2 তে যখন আমি পড়ি, তখন একটা ক্যারেক্টার করেছিলাম আবু চরিত্রে। একটা গরিবের সন্তান। বাবা আ মানে তাদের জন্য খাবার চুরি করতে গিয়ে বেঁধে ফেলে চেয়ারম্যান, পরে না খেয়ে মারা যায়। সেই ক্যারেক্টারটা আমি। এটা লিখেছিলেন ফিরোজ আল মামুন, নাম শুনে থাকবেন। 'নতুন পৃথিবী' এই স্টেজ নাটক। এটা ডিরেক্টর ছিলেন আমার বড় ভাই ডিএ নাসির। আমার দুলাভাই আরফান আলী মোল্লা আমরা একসাথে কাজ করেছি। মানে এটা গ্রামেই ছিল এটা? একদম গ্রামে, গ্রামে স্টেজ করা। তখন থেকে আমার আসলে একটা স্টেজের প্রতি দুর্বলতা। তাহলে তো আমি মনে হয় যে আপনার পরিবারটা অনেক সাংস্কৃতিক মনা ছিল। হ্যাঁ, তাই তো। নাহলে তো আসলে এভাবে তখন তো যদি পরিবার থেকে সাপোর্ট না করে তাহলে তো আর এটা হয় না। না, সেটাই। আপনার কি মনে হয় যে এখনকার সময়ে যেমন আগেকার দিনে যেটা হতো প্রত্যেক ঘরে, ঘরে কিন্তু গানের চর্চা ছিল, হারমোনিয়াম ছিল, তবলা ছিল। এখন কি জিনিসটা হারিয়ে যাচ্ছে না অনেকটা? অনেকটা এটা এত এই যে একটা মোবাইল আমাদের সবকিছুই কেড়ে নিচ্ছে। সবকিছু। ঘড়ি, কত কিছু কেড়ে নিচ্ছে। সব কেড়ে নিচ্ছে একটা আয়না-টায়না থেকে শুরু করে টেলিভিশন সব তো নিয়ে গেল। ভিসিআর-টিসিআর সব মোবাইল কেড়ে নিয়েছে। এটা আসলে আগের যে একটা বাস্তবতা ছিল, একটা একটা জিনিস চেয়ে পাওয়া যাইত। আর এখন না চেয়েই সব পাওয়া যায়। না যার এটাই। এটা ছোটবেলার একটা মানে বিষয় থাকি। তারপর আপনি ঢাকা চলে আসলেন কবে? ঢাকা আসছি আমি আসলে গ্রুপ থিয়েটারে প্রেক্ষাপট নাট্যালয়ের সাথে কাজ করার জন্য। হাবিবুল ইসলাম হাবিব। এই আচ্ছা, যে ভাবনার বাবা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওনার উনি আমার গুরু, নাট্যগুরু, মঞ্চগুরু। উনার কাছে আসলাম তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। আসার পরে উনি আমাকে দেখলেন, আমার সাথে কথাবার্তা বললেন। বর্তমানে মির্জাপুর এমপি আবুল কালাম আজাদ আর আমরা একসাথে গ্রুপে কাজ করতে আসলাম। তো গ্রুপে আমাকে উনি ১ম একটা ছোট্ট ক্যারেক্টার দিলেন। তারপরে দেখা যায়, হ্যাঁ। বিরামহীনভাবে আমাকে প্রচুরভাবে প্রত্যেকটা নাটকেই আমাকে সেন্ট্রাল ক্যারেক্টার দিলেন। যেমন ইদানিং তিনি ভদ্রলোকে সোনা মিয়া, তারপর খাঁটি মির্জা বড় বাচ্চা পটলা, ব্যারিকেড চারিদিকে তায়েব আমার ক্যারেক্টার আমার এনে লিখছেন। এরকম ওনার প্রত্যেকটা মঞ্চনাটকে আমি এগুলো সব বেইলি রোডের মানে ওখানে হতো। গাইড হাউস, গাইড হাউসে বা ওই যে মহিলা মহিলা সমিতি সমিতি, ওখানে হতো। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই সমস্ত জায়গায় আমরা মানে প্রতি মাসে তো একটা শো থাকতো মিনিমাম। তো এই যে তারপরে আপনি পুলিশে জয়েন করে ফেললেন। পুলিশে জয়েন করলাম। পুলিশে জয়েন করার পর তো আপনি আসলে থেমে থাকেননি। আপনি না, তো তারপরে নাটক শুরু করলেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষকে আপনি ব্রেক দিয়েছেন। যারা নায়ক, নায়িকা এরকম অনেক লোককে আপনি ধরে, ধরে আমি যেটুকু জানি যে অভিনেতাও না তারা। আপনি ধরে এনে বলছেন করেন বা করো। তারা কিন্তু এরকমভাবে পরে প্রতিষ্ঠিত তারা হয়ে কিন্তু গেছে। এখন ক্লিক করেছে হ্যাঁ, তারা। করে ক্লিক করেছে। এটা আমি জানি। এবং ডিরেক্টরও অনেক অনেক হয়েছে। ডিরেক্টর আছে। ডিরেক্টর গিল্ডের আমাকে সবাই রিকোয়েস্ট করে কেন? কারণ আমার মিনিমাম ৪০ টা ডিরেক্টর আছে যারা আমার হাউস থেকে উঠে আসছে। আমি আমি তাদের সাপোর্ট করার চেষ্টা করেছি। তাদের যোগ্যতাই তারা পেয়েছে বাট তারা ভুলে না যে আমি তাদের পেছনে ছিলাম। এটা আপনি কেন করতেন? এটা এখনো তো করি আমি। আমি সিনেমায় যদি কেউ দেখি তার যোগ্যতা আছে বললাম, "আপনি সিনেমার ডিরেকশন দেন।" আমি এরেঞ্জ করে দেই। ডিরেকশন দেওয়ার পরে সে সিনেমার ডিরেক্টর হয়ে যায়। এবং নাটকেও যারা কাজ করতেছে আমি চাই তারা কাজ করে। কারণ এইটা আরো বড় করা উচিত ছিল। এই পরিসরটা প্রতিবন্ধকতা যে সৃষ্টি যে শিল্পী নাই, নায়ক নাই, নায়িকা নাই, এগুলো তো আসলে শূন্য হয়ে গেছে অনেকটা। এবং ভালো ডিরেক্টর নাই। এগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। আমরা নিয়ে সামনে টেনে, টেনে এখন ক্যাম্পেইন বড়। এখন আপনি ডিরেক্টর গিল্ডে প্রচুর মেম্বার, ৮০০ মেম্বার। চলচ্চিত্রেও অনেক পরিচালক কিন্তু হইছে। সেটা ঠিক আছে। কিন্তু তারপরেও যে আ ফিল্মের বা নাটকের আপনার কি মনে হয় যে মান বাড়ছে নাকি মান আসলে নষ্ট হচ্ছে? কি এট মনে হয়? এটা ২ দিকেই আছে। এটা YouTube করে যারা, YouTube এ কিছু যা দেয় তাই তো আসলে পোস্ট করা যায়। ওখানে প্রিভিউ নাই, তারপরে মানের কোনো নাই, মাপযন্ত্র নাই। ওখানে দিচ্ছে এই কিছু ওইখানে ভালো পাশাপাশি মন্দ আসতেছে, যেটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে নাটকের জন্য। আর টেলিভিশন ওয়ালারা আ হেরে যাচ্ছে এখানে কারণ YouTube এ একটা নাটক দেখে ফেলে মানুষ ওই আর ওইখানেই বিজ্ঞাপন চলে যাচ্ছে। অল্প দামে বিজ্ঞাপন যাচ্ছে। কিন্তু টিভি একটা এত বড় একটা প্রতিষ্ঠান, এটা মেইনটেইন করা, এত স্টাফ মেইনটেইন করে যদি বিজ্ঞাপনের টাকা না আসে তাহলে আসলে টিভির অবস্থা খারাপ হচ্ছে। আপনি অনেক মানে জনপ্রিয় মানে কি বলবো নায়িকাদের সাথে অভিনয় করেছেন। আমি মানে নিজেও জনপ্রিয়। আপনিও জনপ্রিয়। সেটাই। কিন্তু মানে আপনি জনপ্রিয় কিন্তু আপনি যাদের সাথে অভিনয় করেছেন ফিল্মে আমি এই আমি মনে করি যে যেমন আপনার ১ম সিনেমাটা যেটা 'সোনাবন্ধু'।
সোনামণিতে আপনি অভিনয় করেছেন পরিমণি, পপি। পপি। দুজনই কিন্তু পপিও তখন কিন্তু বেস্ট। রাইট। পরিমণি তখন হয়তো নতুন পরিমণির মানে আমার মনে হয় ১টা ২টা সিনেমার পরে আমার সাথে কাজ কাজ করেছে। করেছে। আমার সিনেমাটাই খুব বেশি পপুলার হইল তখন মানে সোনাবন্ধুটা। এই যেমন পরিমণি সম্পর্কে আপনার মতামত কি? মানে কেমন সে? পরিমণি একজন ভালো মেয়ে, সুন্দরী, ভালো অ্যাক্টিং করে, একটু দুষ্ট এবং একটু আদরি। ও যেমন যখন কাজ করতাম দেখতাম যে ওর একটু আদর দিলে একদম দিন-রাত শুট করতে রাজি আছে, এই টাইপের। আর খুব অভিমানী টাইপের। তবে আমার সাথে ভালো বন্ধুত্ব। আমাকে সোনা বন্ধু ডাকে, আমি তাকে সোনা বন্ধুই ডাকি। আমার বাসায় আসে প্রতিনিয়তই। ওর বাচ্চাটাকেও নিয়ে আসে। আমরা একদম পারিবারিক একটা ফ্রেন্ড পরিমণির সাথে তো আমার আমি আছে। যেটুকু জানি তার বিপদ-আপদেও আপনি অনেক তাকে সাহায্য করেছেন। মানে বিভিন্ন সময়ে যেটা অনেক রকম সে ক্রাইসিসে পড়ে এবং সেই ক্রাইসিসে আমি দেখি যে আপনি পাশে আছেন। শুধু পরি কেন, এটা তো সবার ক্ষেত্রেই আমি আসলে আল্টিমেটলি পাশে যাই। পাশে চেষ্টা করি যে তাকে একটু নিরাময় করা যায় কিনা। যারা অফ স্ক্রিনে আছে, যারা সিনেমায়, নাটকে অ্যাক্টিং করে না, এরকম মানুষদেরকে কিন্তু আমি সহযোগিতা করি। আমি করতেই থাকি, এটা পান না কারণ এর পত্রিকা আসে না, টেলিভিশনে দেখায় না। তাদের নিয়ে আমি দিনরাত কাজ করি অসহায় মানুষ নিয়ে। বাংলাদেশে যত থানার ওসি আছে যারা আমার সহকর্মী, তারা আমাকে অত্যন্ত রেসপেক্ট করে, আমাকে স্যার সম্বোধন করে এবং আমার একটা ফোনের ভ্যালু দেয় তারা অনেক বেশি। তারা মনে করে আমরা প্রত্যেকে একজন ডিএ টাইপ। আমাকে তারা অসম করে। সোয়া ২ লক্ষ পুলিশের নেতা আমি কিন্তু এখন স্টিল এবং এটা আজীবন। আমি আমৃত্যু এই পজিশনে থাকবো। যতদিন আমি বেঁচে আছি এই নেতৃত্ব দিয়ে যাব এবং এই পুলিশ অফিসার আমাকে অনার করতেই থাকবে। আমাদের দর্শকরা আপনার কাছে একটা এইরকম একটা ঘটনা মানে এরকম ঘটনা তো আমি জানি, আমি নিজেও জানি অনেক। আপনি আমাকেও অনেক ক্ষেত্রে এরকম আমার প্রয়োজন, খুব প্রয়োজন যেটা আমি আপনাকে ফোন করেছি, সাথে আপনি এটার স্টেপ নিয়ে ফেলেছেন। কিন্তু আপনার কাছে এরকম কোনো ঘটনা কি আছে যে ঘটনা ধরেন মানে আপনি বলেন নাই বা এই ঘটনাটা আসলেই খুব দর্শকদের জানা উচিত যে এরকম একটা মানুষের এরকম একটা বিপদে পড়ছে সে, যে বিপদটা সত্যি তার একজন গার্ডিয়ান দরকার যে তাকে সাহায্য করতে পারবে। কেউ তাকে সাহায্য করে নাই। কিন্তু আপনি এগিয়ে এসেছেন। এরকম কোনো ঘটনা কি বলতে এরকম পারেন? তো আসলে যে আমার প্রিয় বন্ধু মাহিয়া মাহি, তারও তো নানান প্রবলেম বিভিন্ন সময় হয়েছে। ও শুধু আমাকে একটা ফোন করছে যে, "আমি তোমার এখানে আসতেছি। আমার একটা প্রবলেম আছে।" মানে হয় না মেয়েদের আসলে নায়িকাদের বিনা কারণেই একটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। আমি কিন্তু এগুলি তাকে সাপোর্ট করেছি, সাহস দিয়েছি। সে সে দেখবেন মাহিয়া মাহি কয়েকদিন পরে আমাকে একটা স্ট্যাটাস দেয় যে, "তুমি পবিত্র, ডিয়া তাই তুমি ভালো বন্ধু।" এরকম তার আইডিতে ঢুকলেই পাবেন। এরকম পরী আছে, মাহি আছে, তারপর আপনার হলো অপু বিশ্বাস। সেও যখন যেখানে সে ইন্টারভিউতে বলে যে, দেশের যেখান থেকেই ডিএ তাকে ফোন দেই, সাথে তার কলিগরা এসে আমাকে সাপোর্ট দেয়। তারপরে আপনার ববি তো আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। কালকে রাতে আমরা ভোরবেলায় আসছি পদ্মার থেকে, ওখানে সেহরি করছি, ঘুরে আসছি। ও তো প্রতিনিয়তই আমার সাথে আমরা কাজও করছি আমিও একসাথে। দেখি যে আমি যখন শুটিং করছি আপনার সাথে, আমি দেখতাম যে উনারা এই যে যাদের কথা বললেন, এরা সবাই এরা কোনো না কোনোভাবে আপনার সাথে একটু দেখা করতে আসছে। এসে কিন্তু ধরেন ১০ মিনিটও থাকছে না এবং সবার সাথে ভাবির খুব ভালো খাতির। রাইট। এই ব্যালেন্সটা আপনি কিভাবে করেন? এটা মানে ব্যালেন্স করতে হয় না, এটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কারণ আমিও চাই যে আমার ওয়াইফকে চিনুক সবাই। আমার ওয়াইফের সাথে চলুক। আর আমার ওয়াইফকেও আমি অন্ধকারে রাখতে চাই না, গ্যাপে রাখতে চাই না। অন্ধকার না মানে মানে হয় না যে একটু ডার্কে না। আপনি তো খুবই মানে স্বচ্ছ সম্পর্কে বিশ্বাস করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্ষেত্রে আমি আমাদের মানে ফিমেলদেরকে খুব সম্মান করেই বলছি যে অনেক সময় তারা দেখা যায় এটাকে ভুল বুঝে ফেলে। তো আমি ভাবিকে প্রচুর দেখছি কাছে থেকে। ভাবি আমি কখনোই আপনার সাথে কোনো নায়িকা বসে আছে পাশে। কিন্তু ভাবিকে আমি কখনোই দেখি না যে সে সামান্যতম একটু মন খারাপ করবে এটা নিয়ে। না মানে তা সে করে না। সে করে না এবং সে সাপোর্ট করে। খুব সাপোর্ট। রাইট। এবং আমার এই যে প্রোডাকশনের চেয়ারম্যান, সে বুঝে যে কাজ করতে চাইলে এটুকু বুঝতে হবে, কথাবার্তা বলতে হবে, এটা সে বুঝে। এটা অ্যাকচুয়ালি আরেকটা জিনিস বলে রাখি। আমি কিন্তু নাটকে যখন টেলিভিশনে আসলাম, আ মঞ্চ বলেছি, টিভির কথা বলিনি। তখন আমার গুরু আশরাফ স্যার, আপনারা দেখেন যে ক্রাইম পেট্রোল করে। হুম। উনি টেলিভিশনে নিয়ে বিভিন্ন ডোরে আমাকে নিয়ে গেছে যে, আমার ছোট ভাই নাটক করতে চায়। তখন তো স্ক্রিনে একবার দেখে যাওয়ার অর্থ বিরাট কিছু। উনার অনেক সাপোর্ট ছিল। আমি যখন বিটিভিতে অডিশনে পাস করে গেলাম, তারপরে দাদা আমি মানে এত নাটক করে ফেলছি যে প্রতিনিয়ত গ্রামগঞ্জের মানুষ আমাকে ওই নাটকের কথা এখনো বলে, বলতেই থাকে।
না, মানে আমি ওই প্রসঙ্গটা আবার একটু আসতে চাই, মানে যে প্রসঙ্গটার মধ্যে আমি হারিয়ে গেলাম, সেটা হচ্ছে যে আমি ভাবিকে দেখি খুব সাপোর্টিভ, মানে এই ভাবির মতো সাপোর্টিভ যদি অনেকেই হয়, হ্যাঁ, তাহলে কিন্তু উনি খুব পজিটিভ সাপোর্ট, আপনিও কিন্তু খুব পজিটিভ। এখন আমরা শুটিং যখন করি, আমি তো ডিরেক্টর, আমি আপনাকে দিয়ে শুটিং করাচ্ছি, এরকম কি বলা যায় যে আমার এই শুটিংটা রাত 12টায় শেষ হবে? বলা যায়? না, আমাদের 2টাও হতে পারে, 3টা, এমনকি সারা রাত হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমরা সেখানে কি করি? আমাদের 40-50 জন লোক কাজ করতেছে। আমরা হয়তো এটা হয়তো আমরা মজাও করতেছি এর মধ্যে। আমরা খাবার আনাচ্ছি, খাচ্ছি, আবার শটে যাচ্ছি, আবার ঘেমে যাচ্ছে। আবার বলছে এই নায়ককে, হিরোকে করে দাও। মেকআপ ঠিক করে দাও, আবার রিটাচ করে দাও। নায়িকা দেখা যাচ্ছে হয়তো সে বিরক্ত। সে তার বাসায় সমস্যা হচ্ছে। সে ফোন করে দিচ্ছে। কিন্তু এই ব্যাপারটা যদি ফ্যামিলি যদি না বোঝে, ফ্যামিলি যদি বোঝে না ওরা তো শুটিং করতে গেছে, তার মানে এখানে নিশ্চয়ই অনেক আনন্দ ফুর্তি, অনেক মজা। আমরা তো আসলে আনন্দ ফুর্তি করি কাজের মধ্যে। কিন্তু গ্যাপে হ্যাঁ, মানে কাজ চলতেছে চলমান, হ্যাঁ, নিজেকে চার্জ রাখার জন্য মাইন্ড ফ্রেশ। মানে স্পেশালি দাদা এটা বলতে চাই, আপনি আমার প্রেজেন্টার বলে নয়, ইন্টারভিউ নিচ্ছেন বলে নয়। আপনার সাথে কাজ যতই করেছি আমি, আপনি একদম পেইনলেস রাখেন আর্টিস্টকে। আর কোন দিকে আপনার কাজ শেষ হয় আমি বুঝি না। বড়, বড় প্রজেক্ট করেন আপনি কিন্তু মানে হাইসা খেলে-টেলে দেখা যায় যে সময় লাগার কথা তার চেয়ে অল্প সময় করেছেন। কিন্তু যখন আপনার হাসেন, সবার সাথে আড্ডা মারতেছেন, তখন মনে হয় আপনি ওদের কাজটা শেষ করতে পারবেন না ইন টাইমে। দেখা যায় ইন টাইম কেন, পরে সেভ টাইমে আপনি কাজটা শেষ করেন। এটা একটা সাংঘাতিক গুণ। আপনার ভক্ত এই জায়গাটা আমি সাংঘাতিকভাবে যে আপনি এবং কোনো রাগারাগি নাই। খুব কোল থেকে আপনি বড়, বড় কাজগুলো করেন। এই যে আমার লাস্ট মুভি যেটা করলেন, 'কিশোরী'। এই তো হিউজ কাস্টিং আছে। সিনেমার অমিত ভাইরা আছে, স্বাগত আছে। এরা তো খুবই প্রত্যেকেই যার জায়গায় খুবই ক্রিটিক্যাল হয়ে পড়ে কখনো। সিনিয়র মানুষ না? এদের হ্যান্ডেল করা। তারপর আমি ছিলাম। স্পেশালি আমার টুনটুনি নাম ভূমিকায় যে মূল চরিত্রে অ্যাক্টিং করেছে সে, আমার নায়িকা ইয়াশা। এখানে নানান রকম মানুষজন ক্যারেক্টার ছিল আরকি। ক্যারেক্টার হ্যাঁ। ছিল। হিউজ আমার মনে হয় এত ক্যারেক্টার নিয়ে সিনেমা খুব কম হয়। মানে হিউজ আপনি করেছেন। আমার ২ টা গ্রুপ, সুপার হিরো, সুপারস্টার গ্রুপের ছেলেদের আপনি এখানে বিভিন্নভাবে তারা কাজ করেছে, হেল্প হ্যাঁ, করেছে আপনি আমাকে। রাইট ইনভলভ ও করেছেন। তাই হুম। তাদের দিয়ে অভিনয় করাইছেন। এটা ইট ইস পসিবল ফর ইউ। আমি দেখেছি না এতটা ঠান্ডা মাথায় আমি কোনো ডিরেক্টরকে কাজ করতে দেখি নাই। না, থ্যাংক ইউ অনার্ড। আপনাদের মানে আপনাদের জন্যই আরকি আমি পেরেছি কিছু। এই আমি এই প্রসঙ্গটায় আবার চলে আসলাম। এইজন্যই যে আপনি ঘুরে ঘাড়ে হ্যাঁ, আমার বউর কাছে আসতে না, চাচ্ছেন। আপনার বড় কাছে আসবো না। আমি অন্য একটা জায়গায় যাচ্ছি। আচ্ছা, মানে আমি বলব যে আপনি একজন গার্ডিয়ান হিসাবে আমাদের সাথে কিন্তু আছেন। আপনার বয়স বেশি না হলেও আপনি গার্ডিয়ান। হ্যাঁ, তো এখন বয়স কমায় দিলাম কিন্তু না বয়স থাকুক। বয়স আপনি কি এনজয় করে যদি বয়স বেশি হয় সিনিয়র হয় তাহলে তো আরো না, ভালো। আপনার সিনিয়র তো কিভাবে কিভাবে আপনি সিনিয়র বানাবো? সিনিয়র বানানোর তো কোনো ওয়ে নাই। এই আচ্ছা, যে মানে সিনিয়র হলে তো সিনিয়রের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আসে। সুমনের ছোট ভাই তো আমি। হ্যাঁ, এটাই সুমন ভাইয়ের ছোট ভাই। সেটাই। তো এই যে আমাদের একজন অভিনেতা আলভি, আমাদেরই তো একজন কলিগ। হ্যাঁ, হ্যাঁ। আলভির ওয়াইফ মানে চলে গেল। আমি খুবই মর্মাহত এই ব্যাপারটায়। হয়তো একটা ভুল বোঝাবুঝি। আলভি শুটিং করতে বিদেশে গেছে। মানে তার ওয়াইফ ঢাকায় বসে একটা ছোট বাচ্চা, ৮ বছরের বাচ্চা সুইসাইড করে ফেলল। তো এখানে আমাদের কি মনে হয় না যে আসলে কোনো সমস্যা হতে পারে, সমস্যার এক জায়গায় কমপ্লেইন দিতে পারে, কমপ্লেইনের আমাদের মিউচুয়াল করা যেতে পারে। কিন্তু এইভাবে এটা কি কোনো সমাধান? আসলে আত্মহত্যা এটা নিজেকে খুন করার মধ্যে কোনো আনন্দ নেই। পরকালও নষ্ট, সবই নষ্ট। কিন্তু যখন মানুষ অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে এবং মনে হয় যে তার জায়গাটা কেউ নিয়ে যাচ্ছে, এরকম একটা সময় এরকম একটা সিদ্ধান্ত নেয়। আমি তো ডিবিতে কাজ করেছি ১৭ বছর। গোয়েন্দাতে আপনি জানেন কত সুইসাইড কেস আমি হ্যান্ডেল করেছি। কত বড়, বড় আসামিদের ইন্টারোগেশন করেছি আমি। কত সিরিয়াল কিলার যারা করেছি। এই একই আর স্পেশালি যে কারণে এই উনি সুইসাইড করেছে, এটা আসলে যে অভিনেতার ওয়াইফ, অভিনেতাকে আমি খুব বেশি চিনি না। তার একটা কয়েকদিন আগে আমি ফেসবুকে বা ইউটিউবে একটা সিরিজ দেখেছিলাম। আ মানে তখন কালকে মিলে দেখলাম এটা সেই অভিনেতা এবং ওইখানেই নায়িকাটা ছিল যে নায়িকা নিয়ে সে প্রশ্নবিদ্ধ। তো এটা আসলে হ্যান্ডেলটা এমনভাবে করা উচিত যেহেতু আমি কাজ করব বা আমার যদি কিছুই না থাকে সেটা আমার স্ত্রীকে ক্লিয়ার রাখবো। আর যদি আমি গিল্টি হই তাহলে আমাকে খুব ব্যালেন্স করে চলতে হবে। এটা কিন্তু এক ধরনের ওনারা হয়তো কেউ দুজনে হার্ড লাইনে গেছে বলেই এত একটা ক্ষতি হয়ে গেল। জাতির কাছে নাটক পাড়ার মানুষগুলো আবার পড়ে গেল। জাতি আমাদের দিকে আবার বিদ্রূপ করছে যে আমরা ওদের শুধু এসবই করি। মানে
এটা আসলে খুবই মর্মাহত, আমি জিনিসটা কষ্টকর। আমি আর ববি রাত ভরে এটাই করেছি, দেখেছি, ভিডিওগুলো দেখেছি। আসলে প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাঁদায়, আর এটা তো আসলে জাতিকে কাঁদাচ্ছে। না, একটা ছোট বাচ্চা আছে। এটাই আমাদের আমাদের এটাই খারাপ লেগেছে। তো যাই হোক, আমরা আরও আলোচনা করব আমরা একটা ব্রেকের পরে। দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাচ্ছি একটা ব্রেকে। ব্রেকের পরে আবার আমরা ফিরে আসব প্রিয় তারকা ডিএ তাইব ভাইয়ের সাথে। ব্রেকের পরে আমরা আবার ফিরে এলাম প্রিয় তারকা ডিএ তাইব ভাইয়ের কাছে। তাইব ভাইয়ের সাথে অনেক রকম আলাপ করছিলাম, অনেক মজার কথা শেয়ার করছিলাম, শুনছিলাম। আবার ফিরে আসবো, অনেক কথা শুনবো। হ্যাঁ ভাই, ব্রেকের আগে আমরা অনেক কথা বলছিলাম, অনেক প্রিয় অপ্রিয় মিশিয়ে অনেক কথাবার্তা বলছিলাম। আবার আমরা একটা জিনিসে ফিরে আসি, সেটা হচ্ছে একটা খুব আমি একটা জিনিস আমি আমি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং আপনার কাছেও দু একবার শুনেছি যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া ম্যাডামের সাথে আপনার একটা সম্পর্ক ছিল। কীরকম সম্পর্ক সেটা আমি জানি না, কিন্তু এটা দর্শক অনেকে জানে না। আমি ভাবলাম যে এই পডকাস্টে আমি এই কথাটা জানতে চাবো আপনার কাছে, তার আচ্ছা, সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। আচ্ছা, ওনার সাথে যে আমার সম্পর্ক ছিল এটা স্টুডেন্ট লাইফ থেকে। ওনাকে তো মায়ের মতোই জেনেছি। আমি যখন মির্জাপুর কলেজের স্টুডেন্ট, আমি তখন ছাত্রদল করতাম, সক্রিয় নেতা ছিলাম ছাত্রদলের। আমরা মঞ্চ বানিয়েছিলাম মির্জাপুর বাজারের, মানে বাস স্ট্যান্ডের মধ্যেই। তখন যখন ম্যাডাম গাড়ি থেকে নেমে উঠবেন, ওনার পায়ে প্রবলেম ছিল, উনি উঠতে পারছিলেন না। পরে আমার হাতটা বাড়ায় দিলে, পরে আমি হাত দিয়ে ওনাকে মঞ্চে তুললাম। তোলার পরে আমরা পরে বললো যে ঢাকায় এসো। তখন ধানমন্ডির একটা অফিস ছিল, ভুলে গেছি অফিসটা, ছাত্রজীবন তো। উনি শি ওয়াজ ভেরি ইয়াং তখন, ধরেন উনি 35-40 এরকম বোধহয় বয়স হইতে পারে। তো ওখানে আসলাম, আসার পরে উনি সাদা শাড়ি পরা। তো ওনার সাথে পলিটিক্যাল 2-4টে কথাবার্তা বললো। আমি, আবুল কালাম আজাদ এবং আব্দুর রউফ, আমরা 3 ফ্রেন্ড আসছি। যাওয়ার সময় বললাম, তুমি এটা একটা ছবি তুলতে হবে। তুলো তুলো, একটা ক্যামেরা নিয়ে গেছি, আমরা ছবি তুললাম। ব্যাড লাগলি ছবিটা নষ্ট হয়ে গেছে, হয় নাই, স্ক্রিনে হয় নাই। তো যাই হোক, পরে আমি ছাত্রদলের বেশ বড় নেতাই ছিলাম, বিবিতে ইলেকশন করেছি আমি মির্জাপুর কলেজ থেকে। করার পরে আমার মূল টার্গেট ছিল আমি পুলিশ অফিসার হব, আমি নেতা হবো, এটা আমার টার্গেট ছিল না কখনো। আমি পুলিশ অফিসার হয়ে গেলাম। ঠিক আমার ব্যাকগ্রাউন্ড জেনে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর পাইলট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করে দিলেন, আমাকে নিযুক্ত করলেন। আমি প্রধানমন্ত্রীর অফিসে 102 নম্বর রুমে বসতাম। আমাদের পাশে ছিল 101 নম্বর এসএসএফ বসতো। আর ম্যাডাম গ্রিন জোন আমার সোজাসুজি বিপরীতেই ছিলেন, গ্রিন জোনে ম্যাডাম বসতেন, গ্রিন জোন, রেড জোন। তো ম্যাডামের পাইলট ডিউটি করেছি আমি মোটামুটি 5 বছর। তো ওনাকে আমার আসলে অনেক কাছে থেকে দেখা হয়েছে, অনেকবার কথা হয়েছে ওনার সাথে আমার। উনি একটু কথা বলতেন সিলেক্টিভ কথা। আর উনি খেতেন সাধারণত রুটি, মুরগির ঝোল। আবার থেকে আনন্দ কনফেকশনেতে ওনার জন্য বিকেলবেলা নাস্তা টাস্তা আনতো। তখন আমি এডিসিকে ফোন করতাম, স্যার ওই খাবার খাইতে চাই। হ্যাঁ, আপনারটা পাঠাচ্ছি। ম্যাডামের ওখান থেকে খাবার পাঠিয়ে দিতেন আমাদেরকে, আমরা বসে খাইতাম, ভাগ করে খেতাম। তো উনি খুব স্ট্রিক্ট ছিলেন তখনও, ম্যাডাম বেশ ভালো স্ট্রিক্ট ছিলেন। আমরা তো একদিন পর পর ডিউটি হতো, একদিন অফ। আমরা মইনুল হোসেন রোডে যখন হুম। ম্যাডামের ওখানে গাড়ি টাড়ি পার্ক করে আমরা আড্ডা মারতাম, বসতাম, তখন তারেক ভাই, এই তারেক জিয়া, তারেক রহমান। আমি সেই প্রসঙ্গে আসছি একটু পরে। আচ্ছা, হ্যাঁ। ওকে, ম্যাডাম, হুম। ম্যাডাম পর্যন্তই তো। ম্যাডামের 5 বছরই ছিলাম আমি। থাকার পরে ওনার সাথে ভালোভাবে আমার ডিউটি আমি পালন করেছি এবং গভীর রাত পর্যন্ত উনি কাজ করতেন। উনি বেরোতেন বাসা থেকে লেটে, বা বেশ ভালোই লেটে বেরোতেন, কিন্তু রাত্রি 3টা-4টা পর্যন্ত উনি কাজ করতেন। আমরা ওই সারা রাত ধরে, কখনো কখনো ভোর হয়ে যেতেন, সকাল 8টা-9টায়ও নামে দিয়ে আসছি, এমন হয়েছে। উনি খুব পরিশ্রম করতেন, কারণ বাসায় গিয়ে উনি বিভিন্ন জেলার পুলিশ সুপার, ডিসি, পলিটিক্যাল যারা প্রেসিডেন্ট, বিএনপির, তাদের সাথে কথা বলতেন ফোনে, এই যে টিএনটি ফোনে। তখন মোবাইল ছিল না বিগিনিংটা। তো করতে করতে ওনার অনেক রাত হয়ে যেত, ওই জন্য উনি উঠতো সকাল একটু লেটে উঠতো। পরে আমরা ওনাকে নিয়ে অফিসে যেতাম, প্রধানমন্ত্রীর অফিসে। কোনো একটা স্মৃতি কি আছে ওনার সাথে আপনার, যে আপনার খুব যেটা মনে পড়ে, যে যেহেতু উনি এখন নেই আমাদের মধ্যে, যে একটা স্মৃতি যে ওনার সাথে অনেক স্মৃতি আছে, কিন্তু কোনো এক স্মৃতি, কোনো একটা খুব মানে মধুর স্মৃতি বা কোনো একটা খুব স্মরণীয় স্মৃতি কি আপনার মনে পড়ে? হ্যাঁ, আছে তো। যেমন একটা বলেন আমাদের। আমাকে, মানে এডিসি সোহেল, উনি বোধহয় মেজর জেনারেল এখন, উনি ছিলেন মেজর তখন। আমাকে বললো, "তাইব সাহেব একটু আসেন, ম্যাডাম আপনাকে ডাকে।" তখন আমি বললাম, "ঠিক আছে, আসছি আমি।" তো ম্যাডামের রুমে ঢুকবো, তখন ওখানে নানান, আমি কোনো মেনশন করব না,
নানান রকম অফিসাররা থাকে সিকিউরিটির জন্য। একজন আমাকে বলছে, "আপনি ম্যাডামের রুমে ঢুকতেছেন, রিভলভার নিয়ে ঢুকতে পারবেন না। আমার সাথে এত বড় একটা রিভলভার।" আমি বললাম যে, "আমি তো তাহলে আমি কী করবো? যাবো না ভেতরে?" কয়, "আপনি আপনার ইনচার্জকে দিয়ে আসেন।" আমি বলি, "ইনচার্জ আমি নিজে।" কয়, "তা আমাকে দেন।" আমি বলি, "না, আমি আপনাকে আমার আর্মস দিব না। আমার আর্মস হস্তান্তরযোগ্য না এবং গভর্নমেন্ট দিয়েছে এটা আমাকে। ওটা পার্সোনাল না, ওটা সরকারি।" কয়, "তাহলে আমি যেতে দেব না।" না দিলেন, আমি সমস্যা নাই। আমি যাবো না। আমি যেয়ে আমার রুমে আমি বসে আছি। একটু পরে আবার এডিসি ফেলছে, "এই তাইব সাহেব, আপনার বললাম ম্যাডাম আপনাকে ডাকে। আপনি" আমি বললাম, "আমি গিয়েছিলাম। ম্যাডামের রুমের সামনে একজন অফিসার আছে, যেকোনো বাহিনীর, আমি নাম বলব না। উনি আমাকে যেতে দেয় নাই।" "কেন?" আমি বললাম, "আমার সাথে রিভলভার ছিল এইজন্য।" পরে উনার যে হায়ার অথরিটি সে দৌড়ে আসছে আমার রুমে। "এই তাইব সাহেব আসেন তো। আপনি কামান নিয়ে যাবেন। যান আপনি ম্যাডামের রুমে যান।" পরে আমি গেলাম। ম্যাডাম শুধু উইঠে দাঁড়ায় আছে। ম্যাডাম বেরিয়ে যাবে। তখন একটা জায়গায় যাবে, উনি আমাকে ব্রিফ করলেন যে, "এইভাবে যাইবা, এই দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস।" ঠিক আছে। যে আমি আমার মোটর গাড়ি যোগ দিলাম, ম্যাডাম নিয়ে বেরিয়ে গেলাম। তো এইরকম তারপর তারেক ভাইয়ের বিয়েতে তখনও ম্যাডাম কথা বলছেন, খেয়েছি কিনা আমরা ঠিকমতো, সব ঠিক ছিল কিনা এগুলো বলেছেন। উনি কিন্তু খুব বেশি কথা কারো সাথে বলতেন না। তো সেটা একটু টুকিটাকি আমাদের সাথে এই কথা বলতেন। না, সেটা বোঝা যায়। তো ওই যে ওই প্রসঙ্গে আবার আসলাম যে বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আ তারেক রহমানের সাথেও মনে হয় আপনার, যেহেতু তার এতদিন আপনি পরিবারের সাথেই ছিলেন, পরিবারের সাথে এত ভালো যোগাযোগ আপনার। উনার সাথে তো নিশ্চয়ই আপনার তাহলে মানে অ্যা একটা ভালো সম্পর্ক ছিল। তো ৫ টি বছর একটি বাড়িতে যে যদি যাতায়াত করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সম্পর্ক হবে না কার সাথে তো বলেন? হবেই। প্রত্যেকেই আমার সাথে ভালো সম্পর্ক হয়ে উঠলো। কোকোবার একটা ড্রাইভিং লাইসেন্স ঠিক করার জন্য তারেক ভাই আমাকে দিলেন যে, এটা একটু, উনার তো ইন্ট্রোভার্ট টাইপের, কোথাও যে পরিচয় দেওয়া বা এগুলো করতেন না। পরে লাইসেন্সটা আমি ঠিক করে আমার ছোট ভাই ডিএম উদ্দিন, ওরে বিএডটিতে পাঠালাম যে, বিএডটি ফোন করলাম যে এই কাজটা করে দিও। যখন থেকে জিয়াউর রহমান পিতা, সাথে তারা তো ভাই এখনই করে দিচ্ছি, স্যার করে দিচ্ছি। করে কাজটা করে দিল। তারপরে তারেক ভাই যে তার বিয়ের দাওয়াত করলো আমাদেরকে। উনি থানা কোয়ার্টারে আসলে, আমি থানা কোয়ার্টারে থাকতাম তখন। তেজগাঁ থানা কোয়ার্টার। তো বিয়েতে গেলাম, বিয়েতে এনজয় করলাম, ফুড-টুড এনজয় করলাম। তারপর আমি জাতির সঙ্গে চাকরি করতে গিয়ে একটা সুন্দর মধুর স্মৃতি বলি। একটা তখন মোবাইল ফোন নাই, কর্ডলেস একটা আনলাম আমি। কর্ডলেস ডিসট্যান্স মেইনটেইন করা যায়। আমি টিএনটির সাথে লাগাইলে ধরেন ২০ কিলো ৩০ কিলোর মধ্যে আমি কথা বলতে পারি। আমার পয়সা খরচ হয় না। মানে এবং আমাকে ফোন করলেই পাওয়া যায়। আমি পিএম অফিসে গেলে ওইটাতে ধরতাম, একটু বড় সেট। এটা আমি যাত্রীর সঙ্গে দিয়ে নিয়ে আসি। তারেক ভাই এটা দেখে বলল যে, "আমি একটু টেস্ট করতে চাই আগে।" আমাকে বলল যে, "আপনি এটা সেটটা আমাকে দিবেন?" "হ্যাঁ, অবশ্যই দেবো।" উনি লোক পাঠিয়ে দিলেন গাড়িতে, আমি আমার সেটটা দিয়ে দিলাম। সেটা এন্টেনা ফেন্টেনা এত বড় একটা বক্স। একদম ১ম দিকের মোবাইল হ্যাঁ, আরকি। ১ম দিকে মানে বক্স মানে অ্যান্টিনা দিয়ে আপনার টিএনটির সাথে যুক্ত রাখতে হয়। পরে এটাতে কথা বলা যায় মোবাইলে। পরে উনি প্রায় ২০ দিন ইউজ করে ঠিক আবার বক্সটা করে আমাকে পাঠিয়ে দিছে। ওইটাও সিমিলার উনি হয়তো আরেকটা হায়ার করছে, বিদেশে কিনে নিয়ে আসছে। তো তারপরে আমার বন্ধু যখন ইলেকশন করলো আবুল কালাম আজাদ, তারেক ভাইকে আমি ফোন করলাম, "তারেক ভাই, কালাম যাবে, আপনাকে পাঠিয়ে দেন।" আমি কারণ বাজার আছি। ডান্ডি ডাইংয়ে বসতেন তখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডান্ডি ডাইংয়ে তারপরে আমি যেকোনো কথা বললেই উনি শুনতেন, কারণ আমি অন্যায় কিছু বলতাম না। লিগাল কিছু বলতাম সবসময়। তো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হলো যে লিগ্যাল ভাবেই আমরা বলছি যে আমাদের, আমাদের যেমন টিভিটা, আমাদের চ্যানেল এস, আমাদের সবার প্রিয় টিভি। আমাদের টিভিতে অনেক আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা অনেক মানে অনেক প্রতিকূলতা আমরা চাচ্ছি না কোনো সুবিধা। কিন্তু প্রতিকূলতা আমরা হয়তো কম্পিটিশনে পারছি না। আমরা সততার সাথে চলতে চাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক, আপনার মাধ্যমেই যেন আপনি বলতে পারবেন আমাদের হয়ে। তো আমরা চাই যে আমাদের এ এই মিডিয়াটাকে, তো উনি অবশ্যই ভালোবাসেন। তো এই মিডিয়াটাতে যাতে আমরা এই যে যেমন কোনো একজন লোক, কোনো একটা ইনসিডেন্ট যদি হয়, একটা অভিনেতার ও অ ও ওয়াইফ আত্মহত্যা করেছে। এটা তো অবশ্যই একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর মাধ্যমে আমাদের পুরো পরিবারটাকে কলঙ্কিত করার কিছু নেই। আত্মহত্যা তো নিশ্চয়ই আর উনি একা করে না। সারা বাংলাদেশে হাজার, হাজার মানুষ আত্মহত্যা করছে। চলছেই। কিন্তু কারো কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ হয় আমাদের। তো মিডিয়া সংস্কৃতি বান্ধব যদি একটা দেশ, আসলে আমার কাছে মনে হয় যে একটা দেশ কত বড় হবে সেটা নির্ভর করে তার সংস্কৃতির উপরে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আমি বলব যে এটা যেহেতু আপনি আমাদের একজন গার্ডিয়ান, তো বলব যে আমাদের সংস্কৃতিটার দিকে একটু যাতে উনি সদয়ভাবে দেখে। যাতে আমরা
আমাদের কাজটা আরো খুব ভালোভাবে করতে পারি। মানে হ্যাঁ, ইনশাআল্লাহ আমি এটা আমরা এর মধ্যে যাচ্ছি শিল্পী সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা তো টোটাল দাবি আমাদের থাকবে এবং প্রত্যেকটা চ্যানেলের জন্য থাকবে। আর কিছু অফ স্ক্রিনে কিছু কথা বলে যাব। উনি কিন্তু খুব মানে সাংঘাতিক আন্তরিক দেশের এই মিডিয়াকে স্বাধীন করার জন্য, স্বাধীনতা দেয়া এবং চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষগুলোকে নাটকের মানুষগুলো উনি খুব পছন্দ করেন এবং আমার মনে হয় যে অবশ্যই আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম যদি থেকে থাকে বা প্রতিবন্ধকতা যদি রাষ্ট্রের পক্ষে যদি সহায়তা করতে হয় উনি অবশ্যই সেটা করবেন। তো এটাই সরকারের কাছে আমাদের এটাই চাওয়া। আর যেটা হয় কি যে আমাদের হয় না যে অনেক রকম প্রতিবন্ধকতা, কিরকম প্রতিবন্ধকতা যে আমরা যদি ভালো কাজ করতে চাই সব টিভির ক্ষেত্রে আমাদের আমরা যদি নিরপেক্ষ সংবাদ দেখাতে চাই, হ্যাঁ, ভালো খবর দেখাতে চাই, তাহলে আমাদেরকে কিছুটা মানে কষ্ট করতেই হবে। কিন্তু সরকারকে সহযোগিতাও করতে হবে। এটাও সত্যি। আমরা সরকারকে যদি সহযোগিতা না করি, সরকারের এখন হানিমুন পিরিয়ড চলছে। এই হানিমুন পিরিয়ডে যদি সরকারকে আমরা সাহায্য না করি, তাহলে তো আসলে ভালো কিছু হবে না। সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতাও আমার মনে হয় সাপোর্ট প্রয়োজন। করতে হবে না? আর একটা লেবুর দাম হ্যাঁ, বেড়ে গেছে, এইজন্য আমরা যদি হ্যাঁ, আন্দোলন করে বলি যে সরকার নেমে যেতে হবে, তাইলে তো আর হবে না তাহলে তো আসলে। হবে না। এটা আমার কাছে মনে হয় এটাই। আমরা অন্য মানে পলিটিক্যাল টপিকে চলে গেছিলাম। যদিও আমরা পলিটিক্যাল মানুষ না। না, আমরা তো আম পলিটিক্স করতে চাই না চাই না। অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা পলিটিক্সের বিষয়ই করতেছি না। আমরা আমাদের নাটকের জগতে ফিরে আসি। জি, আমাদের নাটকের মধ্যে এই যে অশ্লীলতা ঢুকে গেছে। নাটকের সংলাপ আপনি যদি দেখেন যে গালাগালি একটার পর একটা গালাগালি করে, এটা আপনার কিরকম লাগে? এটা খুবই দৃষ্টিকটুর, খুবই লজ্জা পাই যে এই নাটকের শুরুতে, প্যাকেজের শুরুতে আমরা এত স্ট্রাগল করলাম। আমরা স্ট্রাগলার ছিলাম। অথচ তার রেজাল্ট এই হচ্ছে। নতুন করে ছেলে-মেয়ে এসে, নতুন ডিরেক্টর এসে এত অশালীন কথাবার্তা স্ক্রিনে বলে ফেলে। আর টর্চ দেয় সেখানে। বকা দিচ্ছে, ডট দিচ্ছে। কিন্তু কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু। বোঝা যাচ্ছে ও কি বকাটা গালিটা দিচ্ছে এটা কিন্তু বোঝা যায়। এবং খুবই আজে-বাজে কথা সেখানে ইউজ করা হয়। আর পরকীয়ার চর্চা তো সাংঘাতিক। কিসের রোমান্টিক নাটক? সবচেয়ে নাটক ভালো করতেছেন পরকীয়া নিয়ে। এখানে চর্চা হয় তাহলে তো আসলে ওদিকে যাইতেও মন চাবে। প্রত্যেকটা মানুষের মন চাবে, তাই না? কারণ এইটা কারণ এটা একটা দর্পণ। টেলিভিশনের নাটক, সিনেমার পর্দা এটা একটা দর্পণ। এটা দেখলে মানুষ ইন্সপাইরেশন পায়। যেমন কিছু ভায়োলেন্স মুভি হলো কতদিন। কোকেন খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, গুলি করতেছে। এইটা যদি একটা নায়ক হয়, তাই সমাজে তো এরাই সৃষ্টি হবে। এখন কিশোর গ্যাং যে হইল এই সমস্ত কারণে। এটা মানে সাময়িক বাহবা পাওয়ার জন্য বা সাময়িক একটা সিনেমা হিট করানোর জন্য এতটা ভায়োলেন্স করা উচিত না। আমি দেখলাম যে আমাদের ২-৩ টা নায়ক ক্যামিও দিল। কি সমস্ত অশ্লীল, অশালীন মানে ক্যামিওগুলো দিল। একে এত বাজে মানে নায়ক এরকম ভিলেন ভাবে আসবে, ভিলেনের রূপ ধরে। আমি কারোর নামই বলব না। যারা সিনেমা দেখে তারা বুঝতে পারবে। আর ওই নায়ক নিজে বুঝেছে কত একটা ভুল করেছে। পরিচালক তো চাবেই। আপনি তো চাবেনই দাদা যে আপনি অবশ্য চান না কারণ আপনি তো তৈরি করেছেন। প্ল্যাটফর্ম যারা তৈরি করে যে বিল্ডিংটা বানায় সে ভাঙতে চায় না। যারা পয়সায় কিনে একটা গাড়ি, সেই গাড়িটা সাবধানে চালায়। আর যে ড্রাইভার আইসা বেতন নিয়ে গাড়ি চালায় দাম-দুম লাগিয়ে দেয়। কারণ তার তো মায়া নাই। একদম তাই, একদম। এখন যারা এই ভায়োলেশন করতেছে তারা করেন, এই জিনিসটা দেখিয়ে দেন। এই গাড়ির মধ্যে আপনি রেপ করেন। তাইলে এটা আপনি যেন ফোকাসে চলে যাবেন। কিন্তু না, এটা করে উনি হয়তো গেইনার হলো। ওনার সিনেমা নষ্ট লোকজনরা বেশি করে দেখলো। কিন্তু স্ক্রিনটা তো নষ্ট করে দিয়ে গেল। পরে আপনারা সিনেমা বানালেন, খুব সাধু সিনেমা। কি? অঞ্জনা আছে এখন নিরামিষ সিনেমা বানায়, ভালোবাসা নিয়ে পড়ে আছে। একটু দেখায় না, সুড়সুড়ি দেখায় না। এই যে এগুলি ডিফার করার কারণে এই চলচ্চিত্র এবং নাটক ধ্বংস হচ্ছে এবং এটা আমরা খুব কষ্ট পাচ্ছি কারণ আমরা স্ট্রাগলার। আমরা প্যাকেজের শুরুতে আসছি। আমরা নাটকের নির্মাণ প্যাকেজ যখন তৈরি হয়, তখন থেকে আমরা কাজ করি। আমরা এই প্যাকেজ নিয়ে সামনের দিকে আগাচ্ছি। সেটা যখন এটা হ্যাম্পার করতেছে কিছু লোকজন এসে, তখন খুবই কষ্ট পাই। খুবই কষ্ট পাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আ ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? মানে এখানে যে বিভিন্ন মানুষজন যে তারা যে ধরেন আপনাকে নিয়ে আমি আপনার যেহেতু অপ্রিয় প্রশ্ন আছে, আমার সুবিধা একটা। আপনাকে নিয়ে আমার সাথেই ধরেন ছবি। এর মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু ভালো কথা বলছে, সুন্দর কথা বলছে। কিন্তু কিছু লোক দেখবেন আপনি একই আইডি কিন্তু। তারা কিন্তু একই আইডি। তারা আপনার ছবিতেও বাজে কমেন্ট করবে, আমার ছবিতেও বাজে কমেন্ট করবে।
তারা কিন্তু শাকিব খানের ছবিতে বাজে কমেন্ট করবে, তারা খুবই আজে বাজে কমেন্ট করে এবং এমনভাবে করে এবং তারা ফটো কার্ড বানায়। রাইট। দিয়ে তায়েবের সাথে সব ইয়াং মেয়েদের ভিড়। হ্যাঁ। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি, যে তারা এই ধরনের কথা যে বলে তাদেরকে কি বলা উচিত? প্রথমত বলব যে এরা আসলে শিখে নেই কিছু। কারণ ওই ঘরে জন্ম হয়েছে তাদের। যেখানে তার বাবা-মা অশ্লীলভাবে জীবনযাত্রা করেছে, সন্তান এটা শিখছে। সেটা ওন করছে। কাউকে বকা দেয়া, তার বাপে হয়তো বকতো, খুব তার বাজে দাদা বকা, বকতো, কিন্তু হ্যাঁ। বকা কিন্তু এইটা সাধারণ বকা এইটা না। এরা ফেসবুকে এখন এমবিতে বকতেছে। হুম, মানে বিনা কারণে আমাকে আপনার সাথে সম্পর্ক নাই, চিনে না। হুম। আপনার ব্যক্তিগত জীবন জানে না। তারপরে দেখা যাচ্ছে খুব আজে-বাজে কথা বলে বসছে। পরীমনির একটা পোস্টে যেয়ে দেখবেন লক্ষ, লক্ষ মানুষ খালি বাজে কথা বলতেছে। মানে কোন পরী এগুলো পড়েও না। কোন ভালো কথা নাই। না, মানে আবার পরীকে দেখার জন্য পাগল। এই পরী কয়েকদিন আগে আমি যমুনাতে আমি আর পরী একটা শোরুম না, উদ্বোধন আমি করলাম। আমি আপনার যেমন চায়না মাল। বলি যে পরি তো ধরেন একটা স্টার। আমাদের এবারের ইলেকশন করলো ধরেন রবিন ফারহানা। আমি দেখলাম যে উনি আমাদের কোনো একটা প্রোগ্রামে উনি কথা বলছে। হয়তো ওনারা পলিটিক্যাল অনেক কথা বলবে। কিন্তু কমেন্টে আ যে গালিগুলো দেওয়া হচ্ছে, এটা ম্যাক্সিমাম তাকে মেয়ে হিসাবে গালি দেওয়া হচ্ছে। চিন্তা তা করেন। আমি অবাক হয়ে গেলাম যে এটা মানুষের রুচি কোথায় চলে গেল? মানে এই রুচির কি আসলে মহাদুর্ভিক্ষ চলতেছে আমাদের দেশে? খুবই, খুবই মানে এইটাই যে হাতে, হাতে মোবাইলটা যাওয়া এটা যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না করা যায়, ততক্ষণ হাতে, হাতে দেওয়া উচিত হয় না। Facebook কন্ট্রোল করা উচিত। এটা যারা আমাদের দেশে যারা এই সাইটটা দেখছে, ওই যে কি বলে, কি মন্ত্রী বলে এটাকে? আ ফেসবুকে ডিজিটাল যারা মেনটেন করে তাদেরকে কঠোর হওয়া উচিত। কঠোর হয়ে এটা আইনের আওতায় আনা উচিত এবং ডিজিটাল অ্যাক্টটা শক্ত করা উচিত। শক্ত করা উচিত। আমি কেন আপনাকে অপমান করব? আমি একটা বাজে কথা যদি লিখি, আপনার সন্তান এটা পড়ছে না? হুম। তার হাতে তো ফেসবুকই আছে। এবং তার বাবার পোস্ট সে দেখতে অধিকার আছে। যখন দেখবে যে আপনাকে বকতেছে, তখন সে কষ্ট পাচ্ছে না? এই তার মেধা কিভাবে বাড়বে? তাই এবং না? শুধু তা এটা না, মানে এখানে ভাইয়া এখানে আমি দেখেছি অনেক রকম ভুয়া পোর্টাল। যে পোর্টালের মধ্যে কিন্তু কোনো নাম নাই। ম্যাক্স এটাই। জানোয়ার টিভি, এই টিভি, সেই হ্যাঁ, টিভি। হ্যাঁ। সেইখানে আপনাকে নিয়ে ধরেন অ্যা আপনাকে নিয়ে কিছু কেউ লিখলে তো সেটা মানুষ দেখবে বেশি। হ্যাঁ। এখন একটা রাস্তার একজন লোককে নিয়ে লিখলে তো কেউ দেখবে না। কারণ আপনাকে নিয়ে এমন এক তথ্য, যে তথ্যের কোনো সত্যতার ধারে কাছেও নাই। কিন্তু এটা যখন দেয়া হয়, ওটা আবার হাজার, হাজার লোক দেখে। লক্ষ, লক্ষ তারা লোক আবার দেখে। কমেন্টস করে যেতে হ্যাঁ, থাকে। কমেন্ট করে যাচ্ছে। আপনার সিনেমাটা ক্লিপ ছাড়ছিল দেখছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত লক্ষ লোকে দেখছিল, কত মানে মানে আমার মনে হয় যে একটা এনজি শট। এনজি শট। হুম। মানে ভিউজ হয়েছে বোধহয় ২০ মিলিয়নের নিচে না। হ্যাঁ, বিস্ফোরণের অথচ জন্য। সিনেমা এত লোকে দেখবে না। না। ওইটা বানায়া লিখছে যে একজন পুলিশ অফিসারের সাথে একটা দেখেন একটা মেয়েকে কি ব্যবহার করতেছে। অথচ একটা ওয়েব সিরিজের একটা ওয়েব সিরিজের দৃশ্য। হ্যাঁ, এইটা কি এনজয় করছে মানুষজন। কত ভাল লাগছে। কারণ মানুষজন বেশিরভাগই হলো খারাপ। দর্শক ভীষণ খারাপ দেশের। ভোটার খারাপ। দেশে যারা ভোট দেয় ম্যাক্সিমাম ভোটার খারাপের জন্য নেতা নষ্ট হয়। বুঝতে পারছেন? আর ম্যাক্সিমাম দর্শকের কারণেই অভিনেতা-অভিনেত্রী নষ্ট হয়। আর আমার মনে হয় যে কমেন্টস অফ করে দেওয়া উচিত। অথবা সরকার নিয়ন্ত্রণ করা উচিত। যে একজনকে একজন হ্যাম্পার করে সাথে মামলা করতে পারবে, ১০ বছরের সাজা হবে। অথবা পেনাল্টি হবে, একটা জরিমানা হবে। এরকম হইলে বা তার ফেসবুক ব্লক করে দেবে। এরকম করে কমেন্টসটা দেওয়া অফ উচিত। করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, হবে এরকম চলছে। এরকম আলাপ আলোচনা চলছে। আমি সিআইডিতে আমাদের ডিআইজি আছেন। আমাদের বাশার স্যার, আবুল বাশার স্যার, ওনার সাথে কথা বলে আসছি। ওনারা এটা প্ল্যান করেছে যে এটা খুব শক্ত হাতে দমন করবে গভর্নমেন্ট, বাংলাদেশ পুলিশ এবং সরকার। সামনে আপনার কি, কি কাজ আসতেছে? সামনে এই ঈদে আসবে 'অফিসার' মুভিটা। এটা খুব বড় মাপের একটা সিনেমা। এটা ডিরেক্টর বদিউল আলম খোকন। উনিও বড় মাপের। আর এটা কাস্টিং হইলো আমার বিপরীতে আ নায়িকা মাহিয়া মাহি এবং আমার আরেকটা হিরো আছে ইর্তিজা। আর মিশা ভাই একটা বড় ক্যাম্পেইনে অ্যাক্টিং করেছে। এখানে দীপা, জয়রাজ অনেক আর্টিস্ট আছে। সুমন মাহমুদ আছে। তো এখানে হিউজ কাস্টিং আছে যারা এখানে অভিনয় করেছে। তো এই সিনেমাটা আ এই ঈদে আসছে বড় ক্যাম্পেইনের। এর পরের মুভিটা আসতেছে আপনারটা 'কিশোরী'। এটা আমার টুনটুনি, এটা মূল চরিত্রে। তাকে ঘিরে আমরাও আছি, নায়ক-নায়িকারা আছে। তো এটাও খুব একটা ভালো মুভি রেডি। আরেকটা মুভি 'বউ', আমি আর ববি। এটাও সিনেমাটা হয়ে গেছে। এটাও অনেক চমৎকার একটা গল্প, চমৎকার মেকিং। আর যেটা চলছে ওটিটিতে দেখাচ্ছে 'বউ' না 'কাগজের বউ'। এটা হলো পরীমনি আর আমার। এটা হলেও চলছে এবং ওটিটিতে চলছে বঙ্গতে। খুব ভালো যাচ্ছে।
খুবই ভালো যাচ্ছে। আমি সেদিন মুশফিক ভাইকে বললাম যে, "ভাই ইউটিউবে দেন না।" কয়, "না, ওটি তো চলছে তো, মানুষ তো এখনো দেখতেছে। টাকা পরে দিয়ে পরে দেখছে। ইউটিউবে দেখবো।" হুম, হ্যাঁ, এখনো ভালো কাটতি। খুব ভালো দেখতেছে, দেখলো। আবার ওয়েব সিরিজ যেটা আপনি বানিয়েছেন, এটা পুলিশ হলো স্টেশন। 'পুলিশ স্টেশন'। এটা মানে একটা মারমার কাট হয়ে গেছে। এটা যেই দেখে এক বসায় ৮ পর্ব দেখে। কারণ একটা পর্ব দেখে উঠে আসে না। ওটা স্ক্রিন টেনে হলেও ৮ পর্ব দেখে। আবার আ চ্যানেল আইতে স্ক্রিনে যাচ্ছে ইশাখা। ইশাখা নিয়ে নানান রকম মন্তব্য আছে। নানান পোশাক-আশাক যারা বুঝে না, তারা কথা বলছে যে, এই পোশাক তো এইটা মানে কারণ তখন তো ৬০০-৭০০ বছর আগে তো স্যুট প্যান্ট ছিল না। তখন তো ওই রাজকীয় পোশাকই ছিল। কিন্তু মুভিটা অনেক নাম হইছে কারণ এটা বাংলার গল্প। বাংলা বীরের গল্প। ইশাখা, ইশাখা হলো তার জন্ম বাংলাদেশে। সেই ইশাখার চরিত্রে আমি অভিনয় করেছি। আমার বিপরীতে অভিনয় করেছে অপু বিশ্বাস। এটা ভালো যাচ্ছে। সিনেমা হলেও ভালো যাচ্ছে এবং স্ক্রিনেও ভালো যাচ্ছে ওটিটিতে। ওটিটি স্ক্রিনে। অনেক মজার গল্প করলাম আমরা। অনেকক্ষণ যে গল্প করলাম, অনেকক্ষণ কথা বললাম সেটা মনেই হলো না। আমার মনে হলো যে শুরু করলাম। তো এর মধ্যে থেকে আমরা আসলে তায়েবের সাথে গল্প করার আমরা বসে আসলে এরকম ঘন্টার পর ঘন্টা গল্প করি। সেটাই। করতেই থাকি। তো গল্প করার শেষ হবে না। তারপরেও সময়ের একটা সংকুলান আছে। হয়তো আমাদের এই সময়ের মধ্যে শেষ করতে হবে এরকম একটা ব্যাপার আছে। তো তায়েব ভাইকে অনেক শুভেচ্ছা। আপনার দীর্ঘায়ু কামনা করি সবসময়। আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার পরিবারের সবসময় পরিবারের সুখে দুঃখে আপনার সাথে আছি এবং আমাদের চ্যানেলাইজ পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন এবং আমরা আপনাকে আবার চাই। আপনি যদি কিছু বলেন। বলতে চাই যে আমার কাছে মনে হয় না একটা ইন্টারভিউ। কারণ যখন আপনার সাথে বসবো আমি কোনো মেকআপও নেই না কিন্তু। আমাকে কেউ যদি জিজ্ঞেস করলে মেকআপ নিবেন? আমি বলব, "না।" দাদার সাথে বসবো একদম পারিবারিক আড্ডা। যাতে করে কখনো আর্টিফিশিয়াল কিছু মনে না হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ইন্টারভিউটি। আমি বিশ্বাস করি একটা ভালো ইন্টারভিউ হবে। মানুষজন দেখবে এবং প্রশংসা হবে এবং মেসেজ দিয়েছেন আপনি প্রচুর। আর আপনার বইমেলার বইটা আমরা বইমেলাতে দেখতে যাব। শুভকামনা আপনার বইমেলার জন্য এবং আমরা বইটার জন্য। এবার বইয়ের মাকে নিয়ে লিখেছেন। মাকে লিখছি। মা নিয়ে আমরা পরে একসময় কথা বলব। কথা দুজনের মাই হুম। চলে গেছেন। আর চ্যানেল এস এর যে দর্শক যারা আছেন, কর্তৃপক্ষ সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ধন্যবাদ। তাই আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমরা ছিলাম প্রিয় অভিনেতা ডে তায়েবের সাথে। অনেক কথা বললাম, অনেক কিছু করলাম। যেটা আপনারা দেখবেন, দেখে আপনাদের কমেন্ট আমাদেরকে জানাবেন। এর মধ্যে থেকে যদি আপনারা কিছু জানতে পারেন, সেই কথা শুনে আমরা উপকৃত হব। সবাইকে ধন্যবাদ।